প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের শুরুতে শুধু এটুকু বলা উচিত যে আমাদের বলার আসলে কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম সব ম্যাসাকার হয়ে গেল, কিন্তু আসলে কি সব কিছু শেষ হয়ে গেল? এবং এই যে ম্যাসাকার হয়ে যাচ্ছে, সেটা কি শুধুমাত্র এক পক্ষের অসচেতনতা, নাকি যাদেরকে আমরা বলছি কর্তৃপক্ষ, তারা অনেকটা এখনও সমন্বয়হীনতা কিংবা এই করোনাকে আটকাবার জন্যে যে একটা সুকৌশল কিংবা পরিকল্পনা অনুযায়ী রোড ম্যাপ, সেটা এখনও করা হয়নি? এবং আমরা এই যে ঈদ অর্থনীতিকে সামনে রেখে এই যে ৮ দিনের শিথিলতা এবং পরবর্তীতে সময় থেকে আবার কঠোরতা, এই শিথিলতার পর আবার কঠোরতা এবং মাঝখানে যে এই ৮ দিনের করোনাকে বিরতি দেওয়া, এর মাঝে নিশ্চয়ই করোনা থেমে থাকবে না। এবং পশুর হাটগুলোতে আমরা দেখছি যে শুধুমাত্র কিছু নির্দেশনা ঝুলিয়ে দেওয়া আছে এবং তার স্বাস্থ্যবিধি শুধু ওই মাইকিংয়ের মধ্যেই সীমাবদ্ধ। গণপরিবহনের কথা আমরা কিচ্ছু বলবো না, সেটা সবাই দেখছেন। এবং সবচেয়ে বড় কথা, মার্কেটগুলোর কি দৃশ্য, সেটা সকলেই আমরা দেখছি। কিন্তু এত কিছু দেখার পর, জানার পর, এত মৃত্যু, এত সংক্রমণ, আসলে জনগণ কেন এই জায়গাটাতে এত সাহসী হয়ে উঠল? তারা নিজের জীবনটাকে নিয়েও ভয় পাচ্ছে না। আর যারা ভয় পাওয়ানোর দায়িত্ব থেকে ভয় দেখাবেন, তারাও কেন এই দুঃসময়ে এতটা চুপচাপ বসে আছেন, সেটি একটি বড় প্রশ্ন। আমি সোমা ইসলাম, মেট্রো সেভেন টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় ঈদ, করোনা এবং ভবিষ্যৎ। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন ডক্টর বেনজির আহমেদ, সাবেক পরিচালক রোগ নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোস্তাক হোসেন, উপদেষ্টা IEDCR। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর জুবাইর আহমেদ, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি, ল্যাবেট স্পেশালাইজড হসপিটাল। আমি তিনজনকে আজকে মেট্রো সেভেন টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আমি শুরুটা করতে চাই, ডক্টর মোস্তাক, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। যে জায়গাটাতে আমরা জানতে চাই যে গত 16 মাস ধরে করোনার যে পরিস্থিতি ছিল এবং 9 দিনে আজকে গণমাধ্যমের যে খবর এবং যে আমাদের পারিপার্শ্বিক বাস্তবতা, সেখানে দেখা যাচ্ছে 9 দিনে 1 লাখ রোগী বেড়েছে। অর্থাৎ গত জুনে 1 মাসে যত সংক্রমণের হার ছিল, এই গত 7 দিনে সেটি 1,46,000 অতিক্রম করে গেছে। এই যখন বাস্তবতা, সেখানে আমাদের সামনে ঈদুল আজহার একদিন পর, এবং বাস্তবতা হচ্ছে আমরা সকলেই জানি, আপনারা জনস্বাস্থ্যবিদরা বারবারই সতর্ক করছেন, কিন্তু এই সতর্কতার ফাঁকফোর গলিয়ে এই যে ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে, আমাদের সামনে ঈদের পরে কি আছে? ধন্যবাদ আমাকে ঈদের প্রাক্কালে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমি শুভেচ্ছা জানাই দুজন প্রথিতযশা চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। দেখুন, হতাশা প্রকাশ করাই যায়। এটি যে কোনো একজন মানুষ যারা করোনার খবর নিয়মিত পত্রিকায় দেখেন বা টেলিভিশনে দেখেন, যে এখন যে আমাদের সামাজিক মেলামেশাটা হচ্ছে, ভিড় হচ্ছে, যে কোনো কারণেই হোক, আমি কারণগুলো এই মুহূর্তে বলছি না, যে কি বাধ্যবাধকতা ইত্যাদি, এটা একেবারে সুনির্দিষ্টভাবেই বলা যায় সংক্রমণটা বহুগুণ বেড়ে যাবে এখন থেকে 14 দিন পর, অর্থাৎ ঈদের 7 দিন পর থেকে শুরু হবে, এবং তার সাথে সমানুপাতিক হারে মৃত্যুর সংখ্যাটাও বেড়ে যাবে এখন থেকে 3 সপ্তাহ পর, অর্থাৎ ঈদের 2 সপ্তাহের মাথায়। ইতিমধ্যেই আমরা উচ্চ সংক্রমণশীল অবস্থায় আছি। মৃত্যুর সংখ্যা 200-র নিচে নামছেই না, একজন একটু নেমেছিল, তারপরে আবার সেই 200-র উপরেই যাচ্ছে। এটি আরো অনেক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এখন দরকার যে আমরা কিভাবে এই ক্ষতিটা কমাতে পারি, কিভাবে আমরা এখন যে অবস্থায় আছি সেটা কমাতে পারি, সেই বিষয়ে সর্বাত্মক চেষ্টা করা। ভবিষ্যৎবাণী করতেই পারি আমরা, ভবিষ্যৎবাণীর একটা নিশ্চয়ই আছে, মূল্য আছে, কারণ মানুষ যারা ইচ্ছা করলে একটু সতর্ক হতে পারেন তারা সতর্ক হবেন, কিন্তু যারা শুধুমাত্র ব্যক্তিগত ইচ্ছা সতর্ক হতে পারছেন না, যার জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার, সরকারি উদ্যোগ দরকার, সামাজিক উদ্যোগ দরকার, সেটা তাদেরও চেতনা একটা উদ্ভব হওয়া দরকার। যারা সমাজে নেতৃত্ব দেন, যারা নীতি নির্ধারণ করেন, যারা দায়িত্বে আছেন, এই গুরুতর পরিস্থিতিতে সবকিছুর উপরে হাল ছেড়ে না দিয়ে কিভাবে দ্রুত আমরা কাজগুলো করতে পারি, সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার। জি জি, ডক্টর বেনজির আহমেদ, আমি আপনার কাছে যেতে চাই। যেটি বলছিলেন ডক্টর মোস্তাক হোসেন, তিনি বলছিলেন যে ঈদের 2 সপ্তাহ পর মৃত্যু বেড়ে যাবে, এবং এটাই বোধহয় বাস্তবতা। আমরা এমন একটা সরল অঙ্ক কষে ফেলেছি যে বাস্তবতা, যে চিত্র এবং যে অবস্থা, কিন্তু এই অবস্থাকে আমরা এখনও কেন বলছি সমন্বয়হীনতা? কেন এখন আমাদের সকল পক্ষের সমন্বয় নেই? আর যদি সকল পক্ষকে সমন্বয়ের মধ্যে আনা যায়, তাহলে এখনও কি উপায়গুলো আছে? উপায়গুলো জানতে চাই। ধন্যবাদ। আপনি আজকে যে বিষয়টা এনেছেন ভালো, ঈদ, করোনা এবং ভবিষ্যৎ। তো ঈদকে এখন করোনা মোবারক হয়তো বলতে হবে কিনা,
যে ঈদে এবারে আমাদের যে ঈদের শুভেচ্ছা আমরা দিই, সেটা হইতে পারে করোনা মোবারক, যাতে করে করোনা আমাদের অনেক বেশি ক্ষতি না করে। আর ভবিষ্যৎটা আসলে যেটা মুস্তাক ভাই অনেকটা দার্শনিক কথায় ব্যাখ্যা করছিলেন, যে আমাদের ভবিষ্যৎ হয়তো বলতে হয়, কিন্তু একেবারে আমরা তাহলে শুধু যে হতাশ করার জন্যই বলি তা না। আসলে আপনি আবার যে একটা কঠিন প্রশ্ন করেছেন, এই প্রশ্নে তো অনেক পিছনে যেতে হয়, সেই সমন্বয়হীনতা, সেই নেতৃত্বহীনতা, কিংবা এই যে কাজগুলো ঘটছে এখন। এবং আমরা বারবার বলেছি, এটা বলতে হয় কারণ হলো যে তাছাড়া এই জিনিসটা বোঝানো যায়, কিন্তু আসলে বারবার বললে খারাপও লাগে, আমাদেরও খারাপ লাগছে, অনেকে খারাপ লাগছে, এটা ঠিক। যেমন ধরুন যে এইবারে যে ঘটনাটা ঘটল, যে 14 দিনের যে এবারে লকডাউনটা, এইটা যদি আমরা খুব ভালোভাবে বাস্তবায়ন করতে পারতাম, যে সত্যিকার লকডাউন সরকার যেটা প্রজ্ঞাপনে বলেছে, এবং পাশাপাশি যেটা আমি এবং মোস্তাক ভাই একই সুরে মাঝে মাঝেই বলি, যে আমাদের আইসোলেশন, কোয়ারেন্টাইন, ট্রেসিং, টেস্টিং এগুলোও গুরুত্বপূর্ণ। এই চলাচল সীমিতকরণের পাশাপাশি এগুলো সমন্বিতভাবে খুব ভালোভাবে যদি আমরা 14 দিন করতে পারতাম, আমাদের ধারণা আমরা ঈদের সময়টা আমরা যেভাবে ঈদ করতে চাই, যেভাবে কোরবানি হাটে পশু কিনতে চাই, যেভাবে বাড়িতে যে স্বজনদের সাথে ঈদ করতে চাই, সেটা আমরা করার জন্য একটা উইন্ডো পিরিয়ড তৈরি করে দিতে পারতাম। একটা উইন্ডো পিরিয়ড, যে অর্থাৎ এই সময়টা এগুলো করলেও এই করোনা অনেক বেশি বাড়ত। সমস্যাটা হলো আমরা সেটা করতে না পারার ফলে এখন ঘরে ঘরে করোনা, ধরতে গেলে মানে এইরকমই প্রায় বলতে হয়। আমার আত্মীয় স্বজন আমি দেখছি, আমার পরিচিতদের দেখছি যে করোনা এখন মানে এটা কমন, এবং শুধু একজন না, একটা পরিবারে একাধিক, এমনকি মানে শতকরা 100% আক্রান্ত। এই জায়গায় সমস্যাটা হলো যে এই পরিস্থিতিটা এখন, তখন যখন আমরা আবার লকডাউনটা খুলে দিলাম, তাহলে এখন করোনা বাইরে ঘরে যেটা ছিল এখন সেটা বেরোলো, সেটা হাটে ঘুরে বেড়াচ্ছে, সেটা লঞ্চে ঘুরে যাচ্ছে, লঞ্চে করে আরেক জায়গায় যাচ্ছে, সেটা বাসে করে আরেক জায়গায় যাচ্ছে, আবার ঈদের পরে বিভিন্ন আক্রান্ত এলাকাগুলো থেকে আবার ফিরে আসবে। তাহলে এই যে জায়গাটা, এটা কি আমরা সমন্বয় করতে পারতাম না? মানে এই কাজটা কি আমরা করতে পারতাম না? এই জায়গাটায় ঘাটতিটা, মানে এই জায়গাটায় আমরা বলি নেতৃত্বের ঘাটতি বলেন, সমন্বয়ের ঘাটতি বলেন, বা বাস্তবায়নের ঘাটতি বলেন। তা আমার সবসময় একটা মনে হয় যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি হওয়ার কথা ছিল আন্তঃ মন্ত্রণালয়, এই কমিটিটা যদি কার্যকরী থাকতো প্রথম থেকে, তাহলে যেহেতু ওখানে একজন মাননীয় মন্ত্রী সেই কমিটির নেতৃত্বে আছেন, 2 নম্বর যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তার সদস্য, তাহলে আমার ওখানে যে সিদ্ধান্তগুলো হতো সেগুলো বাস্তবায়নটা তখন অবধারিত ছিল। এক, দেখুন এখন যে আমাদের কারিগরি পরামর্শ কমিটি আছে, ওনারা কিন্তু শুধু পরামর্শ দিতে পারে, ওনাদের কিন্তু দেখেন সত্যিকার অর্থে ক্ষমতা খুবই সীমিত। এবং আসলে আমাদের যে আইনেও আছে মন্ত্রীর নেতৃত্বে কমিটি হবে, মানে ওটা আসলে ওই কমিটিটা একদিক থেকে আইনের ব্যত্যয় ঘটিয়ে হয়েছে। 1, 2 নম্বর হলো আমাদের একটা খুব শক্তিশালী ন্যাশনাল টেকনিক্যাল কমিটি দরকার ছিল, সেটা হতো আমাদের ডিজি মহোদয়ের নেতৃত্বে, এবং এটা আমাদের ডাইরেক্টররা হতেন সদস্য, আর আমাদের পরিচালক রোগ নিয়ন্ত্রণ যার আন্ডারে এইটা তিনি হতেন সদস্য সচিব। তাহলে বাস্তবায়নগুলো হতো, এবং আমার ধারণা আপনি যে প্রশ্নটা করেছেন, সমন্বয়, নেতৃত্ব এবং খুব ভালো ইমপ্লিমেন্টেশন, আমার ধারণা তাহলে এটা নিশ্চিত করা যেত। নিশ্চয়ই এখনো যে ফাঁকগুলো আছে, আপনারা যে পরামর্শগুলো দিচ্ছেন, সেগুলো কোথাও না কোথাও নিয়ে কারো না কারো নজরে আসলে, যদিও তারা নজরে এনে এইগুলো বাস্তবায়ন করে, তাহলেও হয়তো দেশকে, মানুষকে ঠেকানো যাবে ভয়াবহতা থেকে। জানি না সে পর্যন্ত পৌঁছাবে কিনা। স্যার আপনি থাকুন আমাদের সঙ্গে। ডক্টর জুবায়ের, আপনাকে সংযুক্ত করতে চাই, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, 2 জন স্যার আমাদের সঙ্গে ছিলেন, তারা তো বললেনই, আপনার তো প্রতিদিনকার অভিজ্ঞতা, আপনি যে হসপিটালে কাজ করছেন সেইখানকার যদি এই মুহূর্তের অভিজ্ঞতা জানতে চাই, সেই চিত্রটা কি জানাবেন? আগে তো আমরা ঢাকাটাকেই জানতাম হটস্পট, তারপরে 7টা যেটা আমাদের যে জেলাগুলো ছিল সেগুলোকে বলতাম, এখন তো পুরো বাংলাদেশটাই করোনার হটস্পট। তো আপনার অভিজ্ঞতা এবং আপনি কি দেখছেন আপনার হসপিটালে? জি, আমি তো বর্তমানে খুবই একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। গত 1 সপ্তাহের মধ্যে আমার একাধিকবার ঢাকা এবং সিলেটে ভ্রমণ করতে হয়েছে।
কারণ আমার নিকটাত্মীয় মারা গেছেন কোভিডে, এবং আমার একাধিক বন্ধুর নিকটাত্মীয়রাও মারা গেছেন, যার ফলে বারবারই আমরা সিলেট ভ্রমণ করেছি এবং ঢাকায় এসেছি। এবং তখনই একটা বিষয় দৃশ্যমান, সেটা হলো কি যে করোনা নিয়ন্ত্রণে সমন্বয় মানে সহমতের অভাব। সাইন্টিফিক্যালি আমরা কিন্তু কখনোই গত 1.5 বছর ধরে আমার কাছে মনে হয়েছে যে আমরা প্রমাণ করতে পারিনি যে আমরা প্রপার কোনো গাইডলাইনের মধ্যে আছি। আমাদের পরামর্শকরা এখানে শ্রদ্ধেয় বেনজির স্যার আছেন, শ্রদ্ধেয় মোস্তাক সাহেব আছেন, ওনাদের যথার্থ সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড করার মতো যে দিক নির্দেশনা দরকার কিন্তু আমরা আসলে বাস্তবায়ন জীবন ও জীবিকার মধ্যে একটা দ্বন্দ্ব দেখিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা, এটাকে আমরা বলি কনফিউজ এন্ড কনকার। সবাইকে বিভ্রান্ত করে দিয়ে আমরা বিজয়ে কখনো কখনো ব্যবসা বিজয়ের হাসি হাঁটতে, কিন্তু আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে যে মানুষ বাঁচবে, মানুষ বাঁচতেই না ব্যবসা চলবে, দেশ চলবে। এবং আজকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ঘরে ঘরে যেভাবে মানুষ এই আপনজন হারা হচ্ছে, এর দায়বদ্ধতা কিন্তু আমাদের সবার উপরে আসে। কিন্তু ডক্টর জুবাই একটু থামাই, ডক্টর জুবাই আমি একটু থামাই আপনাকে। জি, এর মধ্যে কোভিড রোগী, জি, যেটা আমি একটু থামাচ্ছি আপনার কাছে, যেটা জানতে চাই যে আমরা যে খবরগুলো দেখছি যে 9 দিনে 1 লাখ রোগী ছাড়িয়েছে, এবং 1 মাসের যে চিত্রটা ছিল সেটা 7 দিনে সেটাকে 1 মাসের চিত্রটাকে সংখ্যাটাকে অতিক্রম করে গেছে। 1,46,000-এর উপরে এই 7 দিনে সংক্রমণের হার। তো সেই জায়গাতে চিকিৎসক তো হিমশিম খাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা তো হিমশিম খাওয়ারই কথা। সেই জায়গাটার কি বেহাল দশাটা? আপনারা কি পারছেন? আপনাদের চিকিৎসা ব্যবস্থাটা কতখানি? কারণ সরকারি বেসরকারি হসপিটালে আসলে বাস্তবতা এটাই দাঁড়িয়ে গেছে যে একজন মানুষ মরে গেলে আইসিইউতে আর একজন ঢুকানো হবে। এখন যাকে আমি নিয়ে যাব সে অপেক্ষা করছে কেউ যদি মৃত বের হয়। এই অবস্থা, তাহলে এটা কি করে সম্ভব? চিকিৎসার জায়গাটা একটু জানতে চাই। এটা বাস্তব কথা। যেমন আজকে সকাল থেকে কিন্তু 2জন পেশেন্ট আমার ইমার্জেন্সিতে ওয়েট করছেন যে তারা কোনোভাবে এইচডিইউতে শিফট হবেন। এইচডিইউতে তখনই তারা শিফট হবেন যখন এইচডিইউ খালি হবে, কারণ এইচডিইউতে 2টা পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে, যারা আলটিমেটলি যারা আইসিইউতে শিফট হবে। সো এখন কিন্তু খারাপ পেশেন্ট এবং মৃতের ডিপেন্ড করতেছে যে এর পিছনের কিউতে যারা আছেন মাইল্ড টু মডারেট কেসে কিভাবে ট্রিটমেন্ট পাবেন। তো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু এই যে পিক, খারাপ পেশেন্টের পিক কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে। ব্রাহ্মণবাড়িয়া, ফেনী এবং সিলেট থেকে আসা অন্তত 6 জন পেশেন্ট ভর্তি আছেন এখানে, যাদের বয়স 35 থেকে 65, এবং সবারই তীব্রতা, লাংসের তীব্রতা কিন্তু 70, নিয়ারলি 50-60-70%। বিলিভ মি, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে প্রত্যেকটা পরিবার নিঃস্বতে পরিণত হচ্ছে। কারণ আমরা তো একটা পর একটা তো আমরা উই হ্যাভ টু ইউজ আওয়ার আর্মস, কিভাবে তাদেরকে আমরা শ্বাস প্রশ্বাসটাকে নিশ্চিত করতে পারবো, ট্রিটমেন্টটাকে মেথডিক্যাল এবং সায়েন্টিফিক ওয়েতে পারবো। এই যে অক্সিজেনের দেওয়া লাগে, কাউকে বাইপাপ দিয়ে সামাল দেওয়া লাগছে, কাউকে নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া লাগছে, এবং এছাড়া বিভিন্ন ধরনের বায়োলজি এজেন্ট এবং অন্যান্য যেসব চিকিৎসা যেগুলো আছে, যেখানে যখন স্টর্ম সিনড্রোম ডেভেলপ করে, সার্ভিক্যাল স্টর্ম ডেভেলপ করে, সেই পর্যায়ে যাওয়া পেশেন্টের সংখ্যাও কিন্তু এখন আগের চেয়ে অনেক অধিক। তো বুঝতে পারছেন যে এই উচ্চ মূল্যের চিকিৎসা খরচ বহন করতে গিয়ে মানুষকে জি, আমরা একদম বাস্তব জায়গাটা আপনি দেখাচ্ছেন, কারণ প্রতিদিনই আপনাকে চিকিৎসা দিতে হচ্ছে, সেই আপনার হিমশিম জায়গাটা এক ধরনের করবে পুরো সমাজের উপরে। জি, এই জিনিসগুলো একটু ভেবে দেখার বিষয়। ডক্টর জুবায়ের থাকুন আপনি আমাদের সঙ্গে। ডক্টর মোস্তাক হোসেন, আমি আপনার কাছে আবার যেতে চাই, যে জায়গাটি একটু জানতে চাই যে আসলে একটা বড় বিষয় তো থাকে যে ঈদ অর্থনীতি, সেই জায়গাটাকে বারবারই বলা হচ্ছে যে পশুর হাট এবং আমাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব, এবং এই অর্থনীতিকে কেন্দ্র করে মার্কেটগুলো খুলে দেওয়া। আজকেই তো লাস্ট ওয়ার্কিং ডে, আগামীকাল থেকে যত গার্মেন্টসের ওয়ার্কাররা আছে তারা আবার বাড়ির দিকে ছুটে যাবে, এবং এই যে ছুটে যাওয়া এবং আসা, তো এর মাঝখানে যে 8 দিন, সেই 8 দিনের আমরা জায়গাটাকে আবার দেখতে পাচ্ছি বরিশাল, সিলেট, খুলনার অবস্থা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, এবং আবার যেটা দেখা যাচ্ছে যে খুলনায় কিন্তু মৃত্যুটাও ঠেকানো যাচ্ছে না। কিন্তু এই যে এত কিছু, পশুর হাট এবং মানুষের এই মার্কেট, সব কিছু এগুলোকে বন্ধ রেখে
কোনো কিছু করার উপায় ছিল সরকারের? সরকারের কি বিকল্প কিছু ব্যবস্থা ছিল? এটা করা ছাড়া কি আসলে কিছু করার ছিল? আপনি বলুন, যে সরকারের হাতে তো আর কোনো উপায় ছিল না, এটা তো বাধ্য। তো এই জায়গায় বিকল্প কি হতে পারতো? কোরবানির হাট তো লাগবেই। দেখুন, এটা আমাদের সীমাবদ্ধতা, আমাদের দেশের, রাষ্ট্রের, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের অর্থনীতি এতটা সবল নয় যে আমরা কোরবানিটা বন্ধ করে রাখতে পারবো। দেখুন, গত ডিসেম্বরে ইউরোপে ক্রিসমাসের আগেই দোকানপাট, কেনাকাটা, বিভিন্ন জায়গায় যাতায়াত, এটার কারণে সংক্রমণের দ্বিতীয় ঢেউটা অনেক আগে চলে আসে। তারা ভেবেছিল যে ফেব্রুয়ারিতে করোনার দ্বিতীয় ঢেউটা আসবে, ক্রিসমাস তারা ভালোভাবেই পালন করবে, নববর্ষ পালন করবে, এবং তারা ঝাঁপিয়ে পড়লো। আমাদের দেশে কি ঝাঁপিয়ে পড়ছে অনেক বেশি, গোটা ইউরোপ আমেরিকা জুড়ে তাদের চলাচল। ফলে ডিসেম্বরের মানে প্রথম দ্বিতীয় সপ্তাহের মানে ক্রিসমাসের ঠিক আগে আগে সবকিছু তারা বন্ধ করে দিল। তারা কিন্তু অর্থনীতির কথা তোয়াক্কা করলো না, এই কারণে তাদের অর্থনীতি যথেষ্ট সবল, এবং অর্থনীতি টাকার বিচারে সবলতা শুধু না, এটা প্রান্তিক মানুষদের হাতে এক মাস ঘরে থাকার মতো সম্বল আছে কিনা, এবং যাদের সম্বল নেই তাদেরকে সরকার তাদেরকে সহায়তা করতে পারে এমন ব্যবস্থা আছে কিনা সেখানে ছিল। তারা এক মাসেরও বেশি তারা ঘরে ছিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। করোনা সংক্রমণ এখনো কিন্তু তার রেশ আছে, পুরোপুরি সেখানে কিন্তু সব প্রত্যাহার হয়নি। তো আমরা আমাদের সীমাবদ্ধতা একটা হচ্ছে সম্পদের, আর যত না সম্পদের সীমাবদ্ধতা, তার চেয়ে বেশি সীমাবদ্ধতা হচ্ছে আমরা একে অপরের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করতে পারি না। যার আছে তা আছে, যার নাই তো তিনি, তার ঘরে 3 দিনের খাবার নেই। এই বিষয়টা আর্থ সামাজিক রাজনৈতিক বিষয়, আমি বিস্তারিত আলোচনায় যাব না, নিশ্চয়ই সুযোগ থাকলে বলবো। এই কারণে দেখুন, মালদ্বীপে কিন্তু তারা করোনা সংক্রমণের শুরুতে খুব ভালো শুরু করেছিলেন। আমাদের কোনো আলোচক টকশোতে বলেন যে মালদ্বীপে তারা টেস্ট কিট সব রেডি করেছিল, খুবই সুন্দর স্টার্ট করেছিল। কিন্তু যখন দেখলো যে তাদের মানে সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল, সে মাছ ধরাটা অ্যালাউ করলো, সে মাছ ধরার টাকা দিয়ে তাদের নির্বাহ হয় না, তখন তারা বাংলাদেশের শ্রমিক, সেখানে জনসংখ্যার অর্ধেকের বেশি, আমাদের থেকে তারা খাবার নিয়ে গেল। আমরা মালদ্বীপের জন্য খাবার দিলাম, আসলে বাংলাদেশের নাগরিকদের জন্য যারা ওখানে আছেন। তাতেও যখন হলো না, তখন তারা সমস্ত বিমানবন্দর খুলে দিল, বাধ্য হয়ে। কারণ পর্যটনের উপরে তাদের এত নির্ভরশীলতা, বিমানবন্দর না খুললে তাদের ঘরে ভাত উঠবে না। একই অবস্থা সিসিলিসে হয়েছে, তারা অনেক টাকা পয়সা জোগাড় করে ধার কর্জ করে সবাইকে টিকা দিয়েছে, কিন্তু তাদেরকে পর্যটনের জন্য বিমানবন্দর খুলে দেওয়া হলো, এবং এই দুটো দেশেই এত বেশি সংক্রমণ হয়েছে এবং মালদ্বীপে এত বেশি মানুষ মারা গেছে যে এই দক্ষিণ এশীয় উপমহাদেশে একসময় সর্বোচ্চ হার ছিল, এখন ভারতের পরে তাদের স্থান। কিন্তু ডক্টর মুস্তাক, যে জায়গাটা একটু জানতে চাই, আমাদের তো দু ধরনের বাস্তবতা, একদিকে বাঁচতে হবে আর একদিকে বাঁচাতে হবে, কিন্তু এই দুই বাস্তবতার মাঝখানে এই যে শিথিলতা, সেই জায়গাটাতে একদম সব বন্ধ রাখা কি কোনো সরকারের পক্ষে সম্ভব কিনা, সম্ভব ছিল কি? বন্ধ রাখা আমরা 2 সপ্তাহ বন্ধ করে রাখতে পারি না। আমাদের যারা প্রান্তিক মানুষ, তাদেরকে আমরা 3-4 দিনের বেশি তাদের ঘরে খাবার নেই, কিন্তু এটা সামাজিক সহযোগিতার মাধ্যমে কিন্তু তাদের ঘরে খাবার দেওয়া যায়, যেটা করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ে গত বছর মার্চ, এপ্রিল এবং মে মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সবাই কিন্তু ঘরে ছিল, এবং প্রতিবেশীকে আমরা সাহায্য করেছি। যিনি ঘরে থাকতে পারছেন না তাকে খাবার দিয়েছি, আমার কাজের যে কাজ করেন যে আমার সহকারী, তাকে আমি কাজ না করলেও বেতন দিয়েছি, ড্রাইভারকে বেতন দিয়েছি, আমরা সবাই ছিল। কিন্তু সেই এখন সরকারের সেই সামাজিক সহযোগিতা সরকারেরটা কিন্তু অনেক বেড়েছে নিঃসন্দেহে, গত বছরের চাইতে এবারে ডিস্ট্রিবিউশনটা অনেক ভালো, পরিমাণেও বেশি, কিন্তু সামাজিক সহযোগিতা কিন্তু আগের পর্যায়ে নেই। এই যে জাগিয়ে তোলা মানুষের মধ্যে শুভবোধটা এবং একে অপরের খাবার ভাগ করা, তাদেরকে সহযোগিতা করা, এটার জন্য কিন্তু সরকারকে উদ্যোগ নিতে হবে, সামাজিক শক্তিগুলো, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন। তাহলে কিন্তু যে ঘাটতিটা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আছে, যেটি ইংল্যান্ডের মতো নয় বা ডেনমার্কের মতো নয় বা জার্মানির মতো নয়, সেই ঘাটতিটা কিন্তু আমাদের সমাজ পূরণ করতে পারে। আমাদের দেশ কিন্তু খাদ্য ঘাটতির দেশ না, আমার সমস্ত মানুষ খাবার কিন্তু আমরা খাদ্য উৎপাদন করি, তাহলে কেন মানুষকে আমরা খাবার দিয়ে ঘরে রাখতে পারবো না? সেটাও একটা বড় প্রশ্ন স্যার, জি জি জি, আমরা কেন খাবার দিয়ে ঘরে রাখতে পারবো না, কিন্তু পারলাম না কেন, পারছি না কেন, সেটাও একটা সবচেয়ে বড় প্রশ্ন ওই জায়গাগুলোতে। আমি একটু ব্যঞ্জন স্যারের কাছে আবার যেতে চাই। স্যার, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। যে জায়গাটা জানতে চাই, যে দেশ জুড়ে এখন করোনা, ঘরে ঘরে করোনা, এবং সবচেয়ে বড় স্যার, যে ঝুঁকিপূর্ণ যে অঞ্চলগুলো আছে, যে জেলাগুলো, সব তো আর ঝুঁকিপূর্ণ ছিল না, কিন্তু বিশেষভাবে যে ঝুঁকিপূর্ণ জেলাগুলো ছিল, স্যার এমন কি করা যেত
কিনা যে ওই জেলাগুলোতে গণপরিবহন যাবে না, এই ঈদকে কেন্দ্র করে পশুর হাটও বসবে না, মানুষও যাবে না? এটা কি করণীয় করার উচিত ছিল কিনা, কিংবা এটা সম্ভবপর হতো কিনা এই জায়গাগুলো? অনেকে এখন এটা বলছেন। সময় আমরা আসলে আর সেই অবস্থায় নেই, এটা আগে ছিল। ধরেন যখন চাঁপাইনবাবগঞ্জে প্রথম সংক্রমণ হলো, আমরা যদি ওটাকে বন্ধ করে দিতাম, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও কিন্তু সেরকমই ছিল যে এলাকা ভিত্তিক, আপনাদের সঙ্গে আমরা আলোচনা করেছি যে এলাকা ভিত্তিক লকডাউন, ওইটা যদি আমরা ওই সময় করতে পারতাম তাহলে চাঁপাইনবাবগঞ্জে এটা সীমাবদ্ধ থাকতে পারতো, কিংবা আমাদের সীমান্তবর্তী জেলাগুলোতে সীমাবদ্ধ থাকতে পারতো। তখন 8টা-9টা জেলাকে সামলানো কিন্তু আমাদের পক্ষে আসলে অসম্ভব ছিল না। কিন্তু ওই সময় আমরা অনেক দেরি করে ফেলি। এই দেরি করে ফেলার ফলে এখন কিন্তু আর সেই অবস্থা নেই সময়। এখন আপনি যদি চিত্র দেখেন, কিছুদিন আগেও শুনলাম 55টা বা এরকম জেলা যেখানে উচ্চ সংক্রমণের হার। তো কাজে আর ওইভাবে বাছা যাবে না। তবে আপনি যেটা বলছেন কোরবানির পশুর হাটের বিষয়টা, এটা নিয়ে আমিও চিন্তা করছিলাম। তো আমার যেরকম একটা চিন্তা এরকম ছিল যে আমরা কোরবানির পশুর হাটগুলোকে সংক্রমণহীন করতে পারতাম কিনা। যেমন ধরেন, আমার কথাগুলো অবশ্য অনেকের কাছে মনে হয় যে আমি অসম্ভব কথা বলি, কিন্তু আমার কাছে বিষয়টা এই যে জনস্বাস্থ্যে যদি আপনি বড় অর্জন করতে চান তাহলে আপনি অসম্ভব কাজই করতে হবে। যেমন ধরেন হতে পারতো পশুর হাটে যেতে হলে তার করোনা টেস্ট নেগেটিভ থাকতে হবে, অথবা তার 2 ডোজ টিকা থাকতে হবে। এই দুটো যদি করা যেত তাহলে কিন্তু আমাদের হাটগুলো, যেমন ধরেন একটা উদাহরণ দেই, আজকে আমাদের নর্থ সিটি কর্পোরেশন গাবতলী হাটে কিন্তু বিশাল জরিমানা করেছে, কারণ সেখানে নিয়ম কানুন মানছিলেন না। তার মানে এখান থেকে আমি একটা উদাহরণ পেতে চাই যে এরকম যদি আমরা করতাম, সেটা যে বাস্তবায়ন করা যেত না তা কিন্তু নয়। কিন্তু স্যার আপনি যে বলছেন 2 ডোজ টিকা কমপ্লিট করে আসা, কিন্তু টিকাটা কি সবার মধ্যে এখনো তো আমাদের তো পাওয়া যায়নি, তো সবাইকে কি? জি স্যার, এই জায়গাটা আমি দুটো কন্ডিশন বলেছি। জি, একটা হলো যাদের 2 ডোজ টিকা আছে, আমরা ধরে নিতে তার সংক্রমণের সম্ভাবনাটা কম, তাহলে তারা আসবে। এরকম ধরেন যারা ব্যাপারী আছেন, অনেকেরই বয়স 50-60, তারা, সুতরাং এরকম কিছু লোক আমরা পাবো, কিন্তু সকলকে পাবো না। যাদের 2 ডোজ টিকা নেই তাদেরকে টেস্ট নেগেটিভ নিয়ে আসতে হবে। এখন এটাই হলো অনেকের কাছে মনে হচ্ছে অসম্ভব। আবার একটা জনস্বাস্থ্যের লোক হিসেবে আমি সারা দেশে অনেক আমরা পরিকল্পনা বাস্তবায়ন করেছি। তো সেই হিসাবে আমার মনে হয় যেটা অসম্ভব না। যেমন ধরেন টেস্টটা করে একটা A4 সাইজ কাগজে এটা ল্যামিনেট করে বুকে ঝুলিয়ে রাখতো, এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে যদি ওই 2018 সালের প্রজ্ঞাপন অনুযায়ী এই নির্দেশনাটা জারি করতো যে এরকম কেউ যদি নেগেটিভ না নিয়ে আসেন তিনি সংক্রমণ ছড়াতে পারেন, সুতরাং তার 6 মাসের জেল হতে পারে বা 2 লক্ষ টাকা জরিমানা। কিন্তু স্যার এটা তো পশুর হাটের কথা বলছেন আপনি। পশুর হাটের কিন্তু দুটো চিত্র আছে, মানা এবং না মানার দুটো চিত্র আছে। সেখানে নিয়ম অনেকে মানছে, আবার অনেকটা নিয়ম ভাঙছে। কিন্তু স্যার গণপরিবহনের মার্কেট, সেখানে আপনি কোন নিয়ম মানাবেন, সেটার ব্যবস্থা কি ছিল স্যার? গণপরিবহনে দুটো জিনিস আমার, যে যেমন ধরেন একটা হতে পারতো যে যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইত্যাদি কিন্তু তারা ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে যে তারা নিজের যানবাহন, ঠিক একইভাবে আমাদের যারা গার্মেন্টসে চাকরি করেন তাদেরও যদি এরকম স্পেশাল পরিবহন হতো, এবং এখানেও যেরকম বলে যে 1 সিট ফাঁকা, এই 1 সিট ফাঁকা রাখার কোনো যুক্তি নেই। কারণ ধরুন একটা ট্রেনে 1000 যাত্রী যায়, তাহলে 1 সিট ফাঁকা রাখা মানে 500 যাত্রী যায়। কিন্তু 500 যাত্রীর মধ্যে যদি 50 জন সংক্রমণ নিয়ে যায় তাহলে কিন্তু আসলে উনি সংক্রমণ নিয়ে গেলেন। তাহলে এগুলো ক্ষেত্রে যে একেবারে অনেক সমাধান আছে তা বলবো না। তবে আপনি যেরকম বলছিলেন ওইরকমও আমি কিছু ভাবছিলাম যে যেখানে সংক্রমণ বেশি আছে সেইখানে কেউ যেতে পারবে না, ওখানে লকডাউন। তার মানে ওখানে যাওয়া যাবে না কিছুতেই, যত যাই কিছু অজুহাত থাক যাওয়া যাবে না। স্যার যেমন দেখছি স্যার যে বরিশালে 2 সপ্তাহ আগে কিন্তু সংক্রমণ এবং মৃত্যু একদম জিরোতে ছিল, কিন্তু এটা আজকে সেটা ভয়াবহ অবস্থাতে দাঁড়িয়ে গেছে। সিলেটের অবস্থা তাই, খুলনাতে তো থামানোই যাচ্ছে না মৃত্যু। তো ওই জায়গাগুলো তো র্যান্ডমলি মানুষ যাচ্ছে এবং আসছে, তো সেই জায়গাগুলো তো সারা দেশে ছড়াচ্ছে। মানে আসলে একেবারে সহজ সমাধান নেই। তবে আমি আবার এটাও বিশ্বাস করি যে কঠিন হতে পারে, কিন্তু সমাধান নাই তা নয়। এটা যদি একটা গ্রুপ বসতো, এগুলো নিয়ে আলোচনা করত, পরিকল্পনা করত, বাস্তবায়ন করলে 100% নিয়ন্ত্রণ বা প্রতিরোধ না করা যাক, 80% করা যেত, 70% করা যেত, সেটাও আমাদের জন্য
বিস্ফোরণ ঠেকাতে সহায়তা করবে। জি স্যার, থাকুন আপনি আমাদের সঙ্গে। ডক্টর জুবায়ের আহমেদ, আমি আপনাকে আবার যুক্ত করতে চাই। আমি যে জায়গাটি আপনাকে আরেকবার বলতে চাই যে আপনি বারবার ভয়াবহতার দিকতে বলছেন, কারণ আপনার রোগীর কথা আপনি বলছিলেন হসপিটালে। মার্কেট আর পশুর হাট যে হারে আমরা খোলা রেখেছি, সেখানে আমাদের খেসারতটা কি দিতে হবে বলে আপনার ভাবনা কি বলছে? ডেফিনেটলি আমরা এখন যে পর্যায়ে এসেছি, এই যে প্রতিরোধ করা, প্রিভেনশন, ভ্যাকসিন, মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং, এই বিষয়গুলোকে যেভাবে গুরুত্বহীন একটা পর্যায়ে নিয়ে গেছে, আমাদের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বাস্তবায়নের আগেই সেই সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত তুলে নেওয়া, এর ফলে কিন্তু আলটিমেটলি কিন্তু পুরো পুরো জিনিসের দায়ভারটা পড়েছে কিন্তু আমাদের চিকিৎসকদের উপরে। আপনি চিন্তা করতে পারেন যে এই সরকারি পর্যায়ে বলেন, বেসরকারি পর্যায়ে বলেন, প্রত্যেকটা দিন যে নিউজগুলো দেখছেন, প্রচুর মানুষ কিন্তু মারা যাচ্ছে এই কোভিড এর কমপ্লিকেশনে, এবং এটা গ্রাজুয়ালি কিন্তু একটা পিকের দিকে যাচ্ছে। একটু আগে আমার শ্রদ্ধেয় সহ আলোচক যেটা বলছিলেন যে আমরা কিন্তু উইদিন নেক্সট 2 to 3 উইকস আমরা কিন্তু পিকের দিকে যাচ্ছি। এবং এই পিকটা কি হবে? এই পিকটার এই রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে আমাদের হাসপাতালগুলোতে প্রায় রুমগুলোতে, যেখানে আগে প্রাইভেট হাসপাতালে আমরা হয়তো অ্যালাউ করতাম না, কিন্তু একই পরিবারের একাধিক সদস্যরা কিন্তু এখন একই রুমে ভর্তি হতে বাধ্য হচ্ছেন, জাস্ট টু অ্যাকোমোডেট দ্য নাম্বার অফ পেশেন্টস। তো বুঝতেই পারছেন যে আমরা অলরেডি কিন্তু আমরা একটা স্যাচুরেটেড পর্যায়ে চলে গিয়েছি। একটা সময় আসবে, অলরেডি সেই সময়টা এসে গিয়েছে, যখন অ্যাম্বুলেন্সে করে করে কিন্তু পেশেন্টটা ঘুরতে ঘুরতে কোথাও জায়গা না পেয়ে পেয়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যেতে হবে। অক্সিজেনের ঘাটতি পূরণ করতে গিয়ে বারবারই কিন্তু সিস্টেম ব্যর্থ হচ্ছে। ঢাকা শহরে এখন সেই পর্যায়ে হয়তো যায়নি, কিন্তু জেলা শহরগুলোতে অক্সিজেনের ঘাটতি এবং সাপ্লাইয়ের ব্যাপক পরিমাণে অসঙ্গতি রয়েছে। এই বিষয়ে একদল ব্যবসামুখী হয়েছে এবং আরেক দল আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে রেখেছে। তো এই যে নানামুখী সমস্যাগুলো আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটা বিপর্যয়ের দিকে যাচ্ছি, যখন আমরা দেখবো যে গত পর্যায়ে যে জিনিসটা আমরা স্পেনে দেখেছি, ব্রাজিলে দেখেছি এবং যুক্তরাষ্ট্রেও দেখেছি যে ব্যাপকভাবে মানুষের মৃত্যু, কিন্তু সেটা তো ছিল প্রথম ঢেউ, তখন তো ছিল লার্নিং পয়েন্ট। আর আজকে 1.5 বছরের মাথায় এসে আমরা অতি ম্যাচিওর লার্নিং এবং এপিডেমিওলজিক্যালি সায়েন্টিফিক্যালি আমরা অনেক লার্নেড হওয়ার পরে, এই আমরা বুদ্ধিমান হওয়ার পরে যখন আমরা ব্যর্থ হই, তাহলে বুঝতে হবে যে আমাদের সামনে খুব বেশি কিন্তু আশার বাণী শোনানোর সুযোগ নেই। রাদার এখন আমরা যে পর্যায়ে গেছি, আমাদেরকে সরাসরি এখন চিকিৎসাটাকে কিন্তু মুখ্য প্রজেক্ট হিসেবে নিতে হচ্ছে, চিকিৎসাটাকে মুখ্য টাস্ক হিসেবে নিতে হচ্ছে। প্রতিরোধের পর্যায়গুলো তো এখন অতি গুরুত্বহীন হয়ে গিয়েছে। জি ডক্টর জুবায়ের, থাকুন আপনি আমাদের সঙ্গে। অনুষ্ঠান প্রায় শেষের পথে। ডক্টর মোস্তাক হোসেন, যে জায়গাটা আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে লকডাউনকে তো শতভাগ সফল করতে আমরা পারিনি, ব্যর্থতার নানান কারণ আছে, কিন্তু সামনের দিকে যে ভবিষ্যৎ, ঈদ পরবর্তী ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে সামাল দেবার জন্য চিকিৎসা ব্যবস্থাটা দেশ জুড়ে কতখানি আছে? কারণ রাজধানীতে যতগুলো রোগী দেখছি সব কিন্তু ঢাকার বাইরে থেকে আসছে, চাপটা বাড়ছে, কিন্তু আমাদের জেলা উপজেলা সব জায়গায় কি সেই ব্যবস্থাটা আমরা পর্যাপ্ত রাখতে পেরেছি, নাকি এখন পর্যন্ত আমরা সেখানেও ভীষণ ব্যর্থ? তাহলে কি হবে? দেখুন, চট করে ব্যর্থ বলে হতাশা বাড়িয়ে লাভ নেই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতে হাসপাতালের বেড বা আইসিইউ জনস্বাস্থ্য অনুপাতে এমনি খুবই অপর্যাপ্ত ছিল কোভিডের আগে থেকেই। সেটির সক্ষমতা বেড়েছে, সন্দেহ নেই, নিশ্চয়ই 2 গুণ 2.5 গুণ বেড়েছে, কোনো কোনো জায়গায় 3 গুণ বেড়েছে। তারপরেও কিন্তু যেভাবে রোগীর চাপ এখন আমরা দেখছি, সেটা সামাল দিতে আমরা পারছি। এক্ষেত্রে আমাদের খুবই পদ্ধতি এবং পন্থা কিন্তু আছে। ডক্টর বেনজির স্বাস্থ্যবিধির বিষয়ে পদ্ধতি পন্থা বলছিলেন, চিকিৎসা বিষয়ে আমি ডক্টর জুবায়ের মতো বিশেষজ্ঞ নই, কিন্তু আমরা জানি যে যারা আক্রান্ত হচ্ছে প্রতিদিন 10-11 হাজার, তার মধ্যে হয়তো 200 বা 500 মানুষকে হাসপাতালে যেতে হচ্ছে, তাদের অবস্থা খারাপ। বাকি তারা কিন্তু মৃদু লক্ষণযুক্ত। তাদেরকে যদি আমরা ম্যানেজমেন্ট না করি, ওদের মাঝখান থেকে আবার গুরুতর রোগী সৃষ্টি হবে। সেটা কিভাবে করা যায়? প্রত্যেককে দেখতে হবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খোঁজ নিয়ে, যে কারা বাসায় থাকতে পারছেন, টেলিমেডিসিনের সুবিধা কারা পাচ্ছেন, আর কারা বাসায় থাকতে পারছেন না, কাজের জন্য বেরোতে হচ্ছে, কিংবা তারা কোনো চিকিৎসার মধ্যেই থাকছে না, তাদের জন্য কমিউনিটিতে আইসোলেশন সেন্টার করা দরকার। এটাকে ফিল্ড হাসপাতাল বলে একটা জটিল করা হয়েছে, যে সেটা শুনতে পাচ্ছেন? জি শোনা যায়, আমরা শুনতে পাচ্ছি। জি বলুন। জি হ্যাঁ, সেটা মানে ফিল্ড হাসপাতাল বলতে আমাদের কেউ কেউ মনে করছেন যে বসুন্ধরার মতো একটা মানে আইসিইউ সমৃদ্ধ একটা বিশাল ব্যবস্থা। না, একটা কমিউনিটি সেন্টারকে বিছানায় থাকার ব্যবস্থা করা, সেখানে সুপেয় পানির ব্যবস্থা করা, এবং সেখানকার মানে স্যানিটেশন, মানে তাদের টয়লেট থাকতে হবে,
আর হচ্ছে প্রশিক্ষিত ডাক্তার তাদেরকে দিনে 2 বার দেখবেন এবং বাকি কাজটা ভলান্টিয়াররা করবেন, কিভাবে পালস অক্সিমিটারে অক্সিজেন মাপতে হয়, তাদের কোনো জ্বর আছে কিনা, অর্থাৎ তাদেরকে আমরা একটা চিকিৎসার পর্যবেক্ষণে রাখবো যেন তারা গুরুতর অবস্থায় না যায় এবং গুরুতর অবস্থায় যাওয়ার আগেই তারা যেন হাসপাতালগুলোর সাথে যোগাযোগ রাখতে পারে। একটা হচ্ছে তারা আইসোলেশনে থাকলেন, তাদের কাছ থেকে অন্যরা সংক্রমিত হবেন না। এইভাবে কিন্তু যদি কমিউনিটিতে আমরা মানে বড় হাসপাতালে যাওয়ার আগেই একটা অস্থায়ী জায়গায় রাখতে পারি, যেটি খুবই সম্ভব, যেগুলো কিন্তু আমাদের দেশে কিছুটা হয়েছিল গত প্রথম ঢেউয়ের সময়। উপজেলা হাসপাতালে যে সমস্ত ওয়ার্ড খালি ছিল, যারা করোনা রোগী নন তারা হাসপাতাল ছেড়ে চলে গিয়েছিলেন করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কায়, সেই সব জায়গা অথবা কমিউনিটি সেন্টার কিংবা হাসপাতাল প্রাঙ্গণে তাঁবু খাটিয়ে হলেও সেখানে রাখার ব্যবস্থা করা, তাহলে কিন্তু এই রোগীর চাপটা কমে যাবে, আইসিইউতে মৃত্যুর সংখ্যা কমে যাবে এবং সংক্রমণটাও কমে যাবে এবং চিকিৎসা ব্যবস্থা কিন্তু একটা প্রাথমিক ধাপ, মাধ্যমিক ধাপ, তারপরে আইসিইউ ধাপ, এইভাবে কিন্তু আমরা ভাগ করতে পারবো এবং কাজগুলো গোছানো হবে। চট্টগ্রামে ফিল্ড হাসপাতাল করেছিল, সেখানে কিন্তু আইসিইউ ছিল না, তারা অক্সিজেন সাপ্লাই করেছিলেন সেখানকার চট্টগ্রামের যারা স্থানীয় একজন চিকিৎসক ডক্টর বড়ুয়া। এটা উদাহরণ কিন্তু আছে। এটা না করলে একদম প্রথম ধাক্কাতে যদি আপনি রোগীর অবস্থা খারাপ হয়ে আইসিইউতে যাওয়ার জন্য আসে, খুব কিছু করার থাকবে না এবং ডক্টর জোবায়ের যেটা আশঙ্কা করেছেন তার চেয়ে তো খারাপ অবস্থা হতে পারে। ডক্টর মোস্তাক থাকুন আপনি আমাদের সঙ্গে। ডক্টর বেনজির আহমেদ, আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে যেতে চাই সেটি হচ্ছে যে যা হবার হয়ে গেল, আপনাদের মাঝখান থেকে বুঝতে পারলাম কি হচ্ছে, কি ঘটছে এবং ভবিষ্যৎটা কি, কিন্তু সেই ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতিটা কি? এখন তো স্বাস্থ্য সেবাটাই সবচেয়ে বড় জায়গা, এটাকেই পর্যাপ্ত রাখতে হবে, যেটা বলছিলেন মোস্তাক সাহেব, কিন্তু সেই জায়গাটাও কি পর্যাপ্ত আছে কিনা? আর মানুষ এই দুঃসময়ে এত দুঃসাহসটা কেন দেখাচ্ছে? আর যদি দুঃসাহস দেখিয়েই থাকে তাহলে যারা কর্তৃপক্ষ তারা তাদের দুঃসাহসটা কেন ভাঙতে পারছে না? আর এই যে 23 তারিখ থেকে আবার একটি বিধিনিষেধ আসবে, সেখানেই বা আমরা কতটা সফল হব, সেই জায়গাটা 3টা পয়েন্ট আমি আপনার কাছে জানতে চেয়েছি। অনেকগুলো প্রশ্ন দিয়ে ফেলেছেন। প্রথমে আমি বলি যে আমাদের যেটুকু আছে স্বাস্থ্য ব্যবস্থা সেটা সর্বোচ্চ ব্যবহার করা, যেটা ডক্টর মোস্তাক অনেকটাই ব্যাখ্যা করেছেন, আমার কাছেও কিছুটা সেরকমই। আমি মনে করি বিভাগ ওয়ারি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাপনা যদি আমরা গড়ে তুলি তাহলে আমরা তুলনামূলকভাবে বেটার স্বাস্থ্যসেবা দিতে পারবো। এটা শুরু হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আমাদের উপজেলাগুলোতে আমরা 20, 30, 40, 50 জন রোগী রাখতে পারি। সেখানে মিনিমাম যে যারা আক্রান্ত অর্থাৎ যাদের অনেক বেশি অক্সিজেন লাগবে না তাদের জন্য উপজেলায় ব্যবস্থা করা, এদের মধ্যে যাদের অবস্থা একটু বেশি খারাপ হবে তাদেরকে সেই জেলা হাসপাতালে নেওয়া, ওই উপজেলা জেলা হাসপাতালের অন্তর্গত। আর আইসিইউ, এইচডিইউ ফ্যাসিলিটিসটা আমাদের বিভাগীয় পর্যায়ে অনেক বাড়িয়ে ফেলে এবং এটা সম্ভব এই কারণে যে এখানে আমাদের পুরনো মেডিকেল কলেজ আছে, অন্যান্য প্রতিষ্ঠান আছে, এখানে আমাদের যথেষ্ট অ্যানেস্থেটিস্ট আছে, এখানে আইসিইউ বেড আমরা 200, 300, 400, 500 করতে পারি। এই বিভাগীয় যদি ব্যবস্থা করা যায় এবং রাজধানীর জন্য বিশেষ ব্যবস্থা, যাতে করে অন্যখান থেকে রোগীরা রাজধানীমুখী না হন, তাহলে কিছুটা এটা সামাল দেওয়া যাবে। আর ঈদের পরে কি হতে যাচ্ছে জানি না। এখন যেভাবে ঘোষণা দেওয়া হচ্ছে, আগের আলোকে যদি বলি তাহলে এটার উপর কোনো আস্থা নেই এবং এইটা যে আমাদের সংক্রমণ কমাবে সেটার উপরে ভরসা নেই। এইটা যা বলা হচ্ছে বাস্তবে সেটা করতে হবে। আমরা সবসময় গরিব লোকদের দোহাই দিয়ে বলি যে এইগুলো বাস্তবায়ন করা যাচ্ছে না, কিন্তু বাস্তবে ধনী লোকদের কারণেই কিন্তু কোনোবারই এই লকডাউনটা ঠিক মতো করা যাচ্ছে না। যেমন ধরেন গার্মেন্টস মালিক, এখানে মূল সমস্যা হয়ে যাচ্ছেন তারা, মূল সমস্যা হয়ে যাচ্ছেন আমাদের যে শপিং মলগুলো আছে, বিভিন্ন দোকানপাট বড় বড়, তাদের মালিক মানে ব্যবসায়ীদের চাপ। এক্স্যাক্টলি। তারপরে ধরুন পরিবহন মালিকদের চাপ, এরা কিন্তু গরিব লোক না, বাইরে গরিব লোকদের উদ্দেশ্যটাই মূল দেখছে না। তো সুতরাং সামনেও যেটা হবে, যেমন ধরেন এবার দিয়েছে যে কলকারখানা, গার্মেন্টস এগুলো বন্ধ থাকবে, তাই যদি সম্ভব হয় তাহলে গত 14 দিন এটা কেন বন্ধ থাকলো না? সেই জন্য বললাম, অতীতের কথা যদি বলি তাহলে এর উপরে আস্থা রাখা যায় না এবং এইটা যে সংক্রমণ নিয়ন্ত্রণ করবে সেটার উপরে ভরসা রাখা যাচ্ছে না। এখন আসলে আমাদের নিয়তি এরকমই বলতে হবে অনেকটা। তবে জনগণকে এইটুকু বলতে চাই, যারা আমাদের এই চ্যানেল আই মাধ্যমে অনুষ্ঠানটা শুনবেন বা দেখবেন, যে আমাদের জীবনটা গুরুত্বপূর্ণ। জুবাইরের কাছে শুনলেন
যে এক একটা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এই চিকিৎসা করাতে যে। তো সুতরাং আমাদের পরিবার যাতে নিঃস্ব না হয়, আমাদের পরিবার যাতে পিতৃমাতৃহীন না হন, সেই দায়িত্ববোধটা নিয়ে আমাদের আসলে সংযমী আচরণ করা উচিত। যারা হাটে যাচ্ছেন, উল্লাস করছেন, আপনার এই উল্লাস শেষ পর্যন্ত নাও থাকতে পারে। তো সুতরাং এখনো যারা যাননি, যারা গিয়েছেন, তাদের জন্য আর কিছু বলার নেই। আর যারা এখনো যাননি বা মার্কেটে যাননি, তাদের জন্য পরামর্শ, দয়া করে যাবেন না। এই ঈদটাকে এক ধরনের উৎসর্গ করুন, যে ঈদে আমি তেমন কিছু করব না, মার্কেটে যাব না, আমি কোরবানি দিলাম না। তাতেও আমাদের জীবন যদি আমরা টিকে থাকি, আমরা আরো অনেক কোরবানি পাবো, আমরা আরো অনেক ঈদ পাবো। বিশেষ করে আমাদের প্রিয়জন যারা সন্তান, তাদের জন্য আমাদেরকে আসলে বেঁচে থাকা দরকার। এইভাবে যদি ভেবে নিজ দায়িত্বে নিজেকে রক্ষা করেন, তাহলে একদিকে আপনার পরিবার রক্ষা পাবে, আর এইভাবে অনেক পরিবার রক্ষা পেলে বাংলাদেশও কিছুটা হলেও স্বস্তি পাবে এই সংক্রমণের ভয়াবহতা থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার, আজকের ম্যাট্রোসেম টু দ্য পয়েন্টে আপনারা আসলেন এবং ঈদকে সামনে রেখে ভয়াবহতাকে আপনারা যে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে কোন অবস্থায় আমরা আছি এবং করণীয়গুলো কি করা উচিত। সেজন্য আমি আরও একবার আমাদের তিনজন সম্মানিত অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রিয় দর্শক, আমাকে তো যেতেই হবে। আর যাবার আগে যে কথাটি বলতে চাই, যে কোনো উৎসব কিন্তু আসে আনন্দ নিয়ে, তবে একদিন পর যে ঈদ, সেই ঈদটা আমাদের সুখের হবে না শোকের হবে, সেই দায়িত্বটা কিন্তু আমাদের উপরে নির্ভর করবে। আপনি যদি নিজের মতো করে চলেন, নিজের খেয়ালে খুশিতে চলেন, তাহলে তো অবশ্যই ঈদ হয়ে যাবে শোকের। আর কারণ একটা পরিবারের যার যে হারায় সেই বুঝে তার যন্ত্রণাটা কি, হারানোর কষ্টটা কি। সুতরাং আপনি যদি সুখের করতে চান ঈদটাকে সারা জীবনের জন্য, তাহলে ঈদ তো ত্যাগেরই ঈদুল আজহা। তো সুতরাং চলুন না, স্যাররা যে কথাগুলো বললেন আমরা সেটা মেনে চলি, সরকারের বিধিবিধানগুলো মেনে চলি। আর সবাই যে সবসময় যা বলে দিবে, বাধ্য করবে, সেটাই যে শুনতে হবে এমন তো কোনো কথা না। আমরা আপনারাও তো জানি আমাদের এই দুঃসময়ে কী করা উচিত। নিজের মনের কথাটা এবং নিজের যেটা মনে হচ্ছে যেটা করা উচিত না এবং করা উচিত, সেই জায়গাটাই আমরা মানি এবং আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করি, সামাজিক শারীরিক দূরত্বগুলো মেনে চলি এবং অবশ্যই আমরা আমাদের যে বিশ্বস্ত দুই বন্ধু এই হাত, এটাকে বিশ্বাসঘাতক মনে করি, এটাকে আমরা অবশ্যই হাত ধুবো এবং আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। তাহলেই বোধহয় আমরা সবার মতো করে সবাই ভালো থাকতে পারবো, আমরা বাঁচতে পারবো, দেশকে বাঁচাতে পারবো। অনেক অনেক আমরা কথা বলেছি এবং আমরা অনেক দুঃসময়ের মাঝে দাঁড়িয়ে আছি। সুতরাং আমরা নিজেদের মতো সচেতন হই, কারোর উপরে দোষ না চাপিয়ে। আমি সোমা ইসলাম, ম্যাট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনশাল্লাহ বেঁচে থাকলে তো সবাই আবার দেখা হবে, আবার ঈদ হবে।